প্রায় 1 কিলোর 800 মিটার মতো রাস্তা, ওইটার মধ্যে আমি 19টা হাই রেজলিউশন ক্যামেরা লাগাইছি আর 10টা ফ্লাড লাগিয়েছি, এর সাথে ব্যাকআপ দিয়ে দিচ্ছি, কোনো সময় লাইট অফ হবে না। হ্যাঁ, একদম স্টল হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাকে কিন্তু কেউ প্রেশার দেয় নাই যেগুলো ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি আমার পাশে রাজশাহী সেক্টর, অন্যান্য সেক্টর সবকিছু জানি, ওই জায়গায় আমার ভিন্ন কাজ হচ্ছে। তো যেটা হচ্ছে আমরা এই 2 নম্বর লোকগুলোকে যখন উপরে নিব, হি নোজ হাউ টু অ্যাক্ট। এখন মনে করেন যে আপনি জেনারেল শফিউদ্দিন অনেকগুলো বললেন যে উনি এই প্রমোশন রিলেটেড এই দিছে সেই দিছে, হ্যাঁ অনেক লোকজনকে তার পছন্দের লোকজন অনেকে প্রমোশন দিছে যারা ইয়া করে, কিন্তু জেনারেল আজিজ এবং জেনারেল শফিউদ্দিনের মধ্যে একটা পার্থক্য আছে, স্ট্রং পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে জেনারেল আজিজ 2 নম্বর করতো, নিজেও খাইতো, আন্ডার কমান্ডারকে খাইতে দিত। শফিউদ্দিন স্যার যেটা করছে এবং মানে নীতির কথা বেশি বলতো না, এই যে নীতির কথা, শফিউদ্দিন স্যার সবকিছু করতেছে, মুখে মুখে শুধু নীতির কথা বলতেছে, এই জন্য মানে জুনিয়র লেভেলে অফিসারদের মধ্যে তার বেগেন্সে অসন্তোষ আছে। ইজ ট্রু। এটাই কথা হচ্ছে আমরা সবই জানি, নিয়ম মানি, সবকিছু মানি। আমার কথা হচ্ছে আপনি যদি একটা মানে নিয়মের ভিতরের মানুষকে, মানে যে নিয়ম মানে তাদেরকে তো আপনি প্রমোশন দিয়ে উপরে উঠাচ্ছেন না যে স্ট্রংলি দাঁড়াবে। আমি আপনাকে বলতে পারি, আমি যখন মেজর ছিলাম তখন ওসিএসও, তা আমি 2 জন জেনারেলের নামে 2টা রিপোর্ট, ঠিক আছে? তা আমার 2 অফিসার আসছে, 2 জন 3 জন, স্যার সালাম স্যার, বলে স্যার এই রিপোর্টটা 2 মাস পরে পাঠালে হবে না? কেন 2 মাস পরে পাঠালে কি হবে? ওই 2 মাস পরে কি আমার প্রমোশন বোর্ড হয়ে যায় তারপরে? হ্যাঁ, আচ্ছা মনে করো 2 মাস পরে পাঠালাম, আমার প্রমোশনও হলো না, তাহলে ইমানও গেল, ইয়েও গেল। ম্যাক্সিমাম অফিসার এই স্ট্যান্ডটা নিতে পারবে না। এবং টোটালি ভেরি ফিলিং আমার যখন প্রমোশন বোর্ডের যে লাস্ট বোর্ডে আমি প্রমোশন পাইছি, সিম্পল, আক্তার হামিদ স্যার আমাকে ভালো মতো জানে এবং ওনার আগে সবাই 2টা ভায়োলেট করছি, উনি আমাকে কিছু লোককে ফেভার করতে বলছেন, আমি করি নাই, বাট উনি কিন্তু আমার প্রমোশন, এই জন্য আমি কর্নেল হামিদকে আমি খুব শ্রদ্ধা করি, যদি কোন আওয়ামী লীগ, হ্যাঁ সুতরাং কি জন্য, কারণ উনি জানে যে ওনার 2টা আদেশ আমি মান্য কেন করছি, বিকজ আই ওয়াজ ট্রাইং টু বি ট্রুথফুল। সো এই জিনিসটা হচ্ছে মানে স্ট্রং মোরাল গ্রাউন্ডে দাঁড়ালে হচ্ছে কি, লোকজন যখন যে প্রমোশন সবকিছু হিসাব করে, তখন এই দুর্বলতাগুলোই আওয়ামী লীগ পান্ডা এবং অন্যান্যরা ইয়া করে। আমি আপনাকে আরেকটা সিচুয়েশন বলি, যখন 1/11 পরে যে ফার্স্ট ইলেকশনটা যেটা হলো না, কত সালে এটা? 2014। আচ্ছা না 14 আরেকটা 2009 ইলেকশন। আমি ছিলাম হচ্ছে দিরাই সাল্লা, ওইটা হচ্ছে সঞ্জিত সেনগুপ্তর এলাকা। তো আমি যখন টহল দিচ্ছি, তো সঞ্জিত সেনগুপ্ত ক্রস করতেছে, এই যে জাতীয় নেতা, এই সেলুট হিম। আচ্ছা, তারপরে হঠাৎ করে একদিন সন্ধ্যার সময়, মানে নির্বাচন কয়েকদিন পরে দুপুর দিকে একটা লোক ফুল পরিচয় দিয়ে আমার কাছে আসছে, সে হচ্ছে সঞ্জিত সেনগুপ্তর পিএ। আর যখন কাছে আসছে তখন বলতেছে যে উনি সঞ্জিত সেনগুপ্ত, উনি মনে করছে যে তখন আমরা জানতাম যে আওয়ামী লীগ আসবে, অতএব আই ট্রাই টু বি ক্লোজ টু দ্যাট এমপি। আমি স্ট্রেট বলছি যে আপনি যদি আসতে চান, আপনি গিয়া বিএনপির যে এমপি ক্যান্ডিডেট আছে তার পিএসকে নিয়ে 2 জন একসাথে আসেন, আমি আপনার সাথে কথা বললাম, যে সুযোগ বের করেছি। এখন মনে করি এটা দেখেন একটা চান্স, সেটা হচ্ছে যদি আমি এই সুযোগটা নিতাম, আমি কিন্তু সঞ্জিত সেনগুপ্তর ক্লোজে চলে যেতাম, কিন্তু খুব একটা বেশি কিছু করতে হতো না, কারণ তখন নির্বাচনটা যেরকম হইতেছিল ওই এলাকায়, বাট আমি এনশিওর করছি ওই জায়গার মধ্যে কোনো কিছু ইয়া না। এই জিনিসগুলাই, এই যে আমার পোস্টম্যান জিয়ারে কে দিছে, নানক তাকে পিক করে তাকে দিয়া, বাট নানক ওয়াজ ভেরি হ্যাপি যে কমান্ডো কোয়ালিফাইড অফিসার এবং হ্যাভিং নো নীতি নৈতিকতা, তাদের জন্য পারফেক্ট ম্যান, এবং তাদের থেকে সেই করাইছে, এবং সেই পরবর্তীতে এই লোকজনকে নিয়ে আমি অফিসারদেরকে কি বলবো, এই সমস্ত অনৈতিক কাজের মধ্যে জড়াইছে। ওটাই মোস্তাফিজ, আপনি যদি বলছিলেন যে বেগম জিয়ার বাড়ি উচ্ছেদ সংক্রান্ত বেশ কিছু তথ্য আমার কাছে আছে, এবং আপনি যেহেতু সেখানে ছিলেন, আপনার ফুটেজ আমার কাছে আছে, ভিডিও ফুটেজ, এগুলো নিয়ে আমি কথা বলবো একটা অনুষ্ঠানে আরো বিস্তারিত জানতে চাইবো। এবং ধরেন যে এই সময় দেখা যাচ্ছে যে হাইকোর্টের কোনো আদেশ বা অন্য কিছু না, এটা শেখ হাসিনার পার্সোনাল প্রতিহিংসা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং তিনি নিজেই সেটি পরিষ্কার করে দিয়েছেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে বের করে দেবো। এটা ক্লিয়ার, বাট কথা হচ্ছে মানে আমাদের পয়েন্ট হচ্ছে আমরা তো একটা হাইকোর্টের কাগজ পেয়েছি, তাই না? সো ওইটা বলতেছি আমি এটা নৈতিকতার অফিসিয়াল ভাষা নাই বলতেছি, অফিসিয়াল ভাষায় আমার বস যদি যাচ্ছে কোর্টের আদেশ আছে, আমি তো বলতে পারবো না যে আমি এটা অংশগ্রহণ করবো না, বাট ইট ডাজন্ট ম্যাটার, ইট ওয়াজ এ ডিজিটাল অপারেশন। আমাকে ওখানে জাস্ট কি হচ্ছে সবকিছু জানার জন্য আমাকে থাকতে হয়েছে, আমি তো ছিলাম না, আপনি ছিলেন তখন আর্মি সিকিউরিটি ইউনিটের ওসি। কারেক্ট, আমি সিকিউরিটি ওসি ছিলাম। এটাই তো আমি ধরেন যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে ধরেন একজন সৈনিক বা একজন সেরা, যেমন ধরেন আমি যখন আপনার সঙ্গে কথা করি, আপনার মধ্যে আমি সেই সৈনিক স্পিরিটটা পাই। আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন বা আপনার চাকরি শেষ অনেক আগে, এখনো কিন্তু স্পিরিটটা আছে, দেশের প্রতি একটা স্পিরিট আপনি অনুভব করেন যে দেশের জন্য কিছু করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। তো যারা সার্ভিং আছে তাদের মধ্যে এই জিনিসটা বেশি থাকার কথা। এখন আপনি প্রথমেই প্রস্তুত যে আপনি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত, অবশ্যই আপনার জীবনের থেকে বড় মূল্যবান কিছু নাই। তো সেটি যখন আপনি উৎসর্গ করতে চান, সেখানে আপনি 40-50 জন অফিসার যখন সেনাবাহিনীটাকে ধ্বংস করে ফেলতেছে, একজন মহিলার দিকে, মহিলা নেতৃত্বকে সমর্থন দিতে যে ভারতকে প্রমোট করে সেনাবাহিনীকে সংকুচিত করে ফেলছে, সেই জায়গাটায় কেন এরা প্রতিবাদ করছে না, বা কেন তারা স্ট্রং একটা ব্যাকবোন দেখাতে পারছে না যে নো, মানে নো বলাটাও যোগ্যতা, তাই না? যেটা আপনি বিভিন্ন সময় বলেছেন বা অনেকেই বলেছে। কারেক্ট, এটা এখানে জিনিস হচ্ছে মানে নো বলাটা একটা যোগ্যতা অবশ্যই। মনে করেন যে এই জন্যই তো বলছি যে জেনারেল স্মার্ট গাই, কি জন্য সে 80 থেকে 1 লাখ ট্রুপস না ইয়া করে সে মাত্র 30,000 ডিপ্লয় করছে, কাদেরকে চিনে।
যে এই অফিসার গুলা এখানে কোনো কোশ্চেন করবে না। সো এখন কথা হচ্ছে, আমাকে যদি একটা দায়িত্ব দেয়, অনৈতিক দায়িত্ব দেয়, এটা কিন্তু আমাকে চিনে তার মধ্যে জেনারেল আজিজ যেটা করে সেটা হচ্ছে আমার যে অফিসার মানে যে অফিসার গুলাকে এই কাজে লাগবে একে এই কাজে লাগাবে, যে কাজটাকে এই কাজ, মানে উনি খুব ভালো কম্পার্টমেন্টেশন করতে পারে। সো এখন কথা হচ্ছে এখানে সরাসরি অনৈতিক কাজে কাউকে অ্যাকচুয়ালি দেয় না, এবং যারা এই সমস্ত অনৈতিক অফিসার গুলা যখন দেখতেছে যে আমার তো ওদিক দিয়ে ঘাটি আসছে, অর্থাৎ ওই ঘাটি কি যাদের অ্যাকচুয়ালি কোয়ালিফিকেশনও আছে, তারাও এখন এই স্রোতের মধ্যে পড়ে তারা লেফট আউট হতে চাচ্ছে না, তারাও ইয়ার সাথে মানে যোগ হয়ে গেছে। কারণ আমি নিজে কয়েকজনের সাথে আলাপ করে এখন যেটা দেখছি, তাদের মধ্যে উপরে যারা আছে তারা চাচ্ছে আওয়ামী লীগই থাকুক, কর্নেল এন্ড অ্যাবাভ, কর্নেলের নিচে যারা আছে লেফটেন্যান্ট কর্নেল, তারা অ্যাকচুয়ালি এই জিনিসটা ফিল করে, বাট উপরের লেভেলে কেউ ফিল করে কিনা, মানে শুধু রিটায়ার, ইভেন আপনি অবাক হবেন যে আমি আগেও বলছি যে রিটায়ার অফিসাররাও ইভেন আমাকে ইনবক্সে অ্যাপ্রিশিয়েট করে, ওপেনলি কিছু বলতে সাহস পায় না, কারণ তারা ভয়টা এমন ভাবে হার্ড পর্যন্ত পৌঁছাই দিচ্ছে। বাট আমার কাছে যেটা মনে হয়, দিস শুড বি দ্য লাস্ট, এখন এই মুহূর্তে শেখ হাসিনা যে কাজগুলো করতেছে, এগুলো সেটা আমাদের ইভেন রিটায়ার্ড অফিসারদেরকে দাঁড়ানোর টাইম আছে। সরকারি অফিসারদের তো যারা চাকরি হচ্ছে তারা আছেই, ইভেন রিটায়ার্ড অফিসাররাও এই যে মানে আমি এটাই অবাক হয়েছি যে 26 তারিখে, 28 তারিখে আগে 26 তারিখে নাকি বিএনপিতে আরেকটা যোগদানের অনুষ্ঠান ছিল, ওইটা নাকি মানে ডিজিএফআই থ্রেট করে অফিসারদেরকে, যেটা আমরা গত ইয়াতে ওই ফিরোজ ইফতেখারের অডিওটা দেখলাম, একদম ইয়া করে দিছে। এই সমস্ত জায়গায় আমাদের এখনই স্ট্রংলি দাঁড়াইতে হবে। কোথাও কোনো কিছু দেখলে আমাদেরকে ওটা ভিডিও করে ইয়া করতে হবে, কারণ লোকজন এভিডেন্স ছাড়া কোনো ইয়া করে না। তা আমার মনে হয় সেনাবাহিনীর ভিতরে এখন এই সিচুয়েশনে শফিদুল স্যারকে দিয়ে কোনো একটা রং মুভ করানো উইল বি ভেরি ক্রিটিক্যাল। আমার ধারণা অফিসাররা এই জিনিসটা ধরে নিবে যে ইটস এনাফ, it's time to go back to our own unity. তো আমরা এটাই আশা করবো যে সার্ভিং অফিসার যারা আছে তারা এটা করবেন, এবং সেই একই সাথে যারা পুলিশ আমলা যারা আছে, এবং এইটাই তাদের মধ্যে রিয়েলাইজেশন যেটা আসে না। আমার কথা হচ্ছে আমি কিন্তু একটা সামাজিক আন্দোলন করি। সামাজিক আন্দোলনটা কি, আমি কিন্তু একজন জেনারেলের সাথে কয়েকজনের ছবি দেখছি, দেখার পরে সাথে সাথে আমি বলছি যে এদের সাথে এখনো লোকজন সামাজিক যোগাযোগ ছবি রাখে, তারপরে সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে আমি ইয়া পাইছি। আরেকজন অফিসার জেনারেল আজিজকে নিয়ে একটা ছবি, মানে একটা তার বইয়ের একটা ইয়া নিয়ে ছবি তুলছে, আমি এটা দিচ্ছি, সাধারণ আমার ফোন করছে, আমি সাধারণ বলছি তুমি ওই পোস্ট ডিলিট করো, আমি এটা ডিলিট করে দিই, এই সমস্ত লোককে তুমি ইয়া করতে পারো। সো আমি বলতে চাচ্ছি যে সমস্ত ডিসিরা এই সাপোর্ট করাইছে, 2014 ইলেকশন করাইছে, আমার যদি আত্মীয় থাকে আমি তো তার সাথে আমার ছেলে তো আমি বিয়ে দিব না তার মেয়ের সাথে, কারণ সে হচ্ছে আমাদের এই সামাজিক আন্দোলনটা বেশি দরকার। যে আমি যদি জানি যে সে দেশদ্রোহী, আমার কাছে হচ্ছে যে সমস্ত ডিসি গুলো ছিল 64টা ডিসি, দে আর অল দেশদ্রোহী। তারা তাদের কি কোয়ালিফিকেশন আছে না আছে ডাজন্ট ম্যাটার, তারা দেশের জনগণের ভোট এনশিওর করতে পারেনি, এবং কি রাতের ভোট এনশিওর করছে। সো আমাদের এই ইয়ার পাশাপাশি সামাজিক আন্দোলনটাও আমাদেরকে জারি রাখতে হবে। ধরেন মোস্তাফিজ ভাই, আপনি ফ্যামিলির কথা যেটা বলছেন, তো ধরেন আমার তো মনে হয় না যে এদের কোনো ফ্যামিলি আছে, বা যেমন ধরেন আমি যখন বাংলাদেশের সাংবাদিকতা করি, আমার বাবা মা যখন জীবিত ছিলেন, ধরেন আমার মনে আছে কোন এক ঈদে আমি আমার বাবা মায়ের জন্য একটু এক্সপেন্সিভ একটু ড্রেস নিয়ে গেছিলাম। আমার আব্বা আইনজীবী মানুষ, তিনি রাতের বেলা বসে বেতন কত পাইছি, আমি বোনাস কত পাইছি, সব মিলে আমি কিভাবে কিনছি উনি জাস্ট চেক করতে চাইলেন, এবং আমাকে বললেন যে খবরদার, মানে নিজের এই সাধারণ একটা পোশাকের জন্য ইমান বিক্রি করো না, বা নিজেকে বিকিয়ে দিও না। এই যে প্রেশারটা, এটা কিন্তু আমি এখন অনুভব করি। এখন ধরেন একজন পুলিশ অফিসার একটা মারতেছে, পিটাচ্ছে, তার ফ্যামিলি আছে, তার বাবা মা আছে, ভাই বোন আছে, তারা কিছু বলে না। একজন আর্মি অফিসার, তার ফ্যামিলি, তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, কেউ কিছু তাকে বলে না। তো এই জায়গাতে আমার মনে হয় যে একটা মোরাল, একটা মানে ব্যাপক একটা ধ্বংস নেমে আসছে। আমাদের একটা মানে মোরালের একটা চরম অবনতি হয়েছে মানে মোরালের। এটা সামাজিক, এটা আমাদের প্যারেন্টসদের দায়িত্ব যে এই ওয়াইফ জানে তার হাজবেন্ডের বেতন কত, কিন্তু সে শাড়ি কিনতেছে তার বেতনের দ্বিগুণ দাম দিয়ে, সে একবার টাকাটা কোথা থেকে পায়। এই যে মানে যাই হোক, এগুলোর আসলে ফল ভালো হয় না। এগুলো হয়তো দুনিয়াতে অনেক কিছু টের পেয়ে যায়, কারণ এই সাময়িক ওই জামা আর সাময়িক ওই গাড়ি আর বাড়ি দিয়ে কি হয়। তো ধরেন আমি যে প্রসঙ্গটা আনতে চাচ্ছি, যে ধরেন বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যারা গণতন্ত্র চাচ্ছে, তাদের উপরে পুলিশের যে নির্যাতন, মানে এটা ভয়াবহ মাত্রায় আপনারা তো দেখতেই পাচ্ছেন। পুলিশ গুলি করছে, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকালীন সেই ভয়াবহ অবস্থার মতো এখন নদীর মধ্যে নৌকা নিয়ে বসে থাকতেছে, জঙ্গলের মধ্যে থাকতেছে। তো এই বাবাকে না পেয়ে মাকে নিয়ে আসতেছে, মাকে না পেয়ে ছেলেকে নিয়ে আসতেছে, ছেলেকে না পেয়ে বউকে ধরে নিয়ে আসতেছে। এই যে একটা মানে কি বলবো বর্বর আচরণ, সেই জায়গাকে আমাদের সেনাবাহিনীর কি দেশপ্রেমের অংশ না? এটা মানে তার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এটা বা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব কি সেনাবাহিনীর না? মানে আমি যতটুকু জানি আইনগতভাবেই এটা মানে বলা হয় বা বলা আছে যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সেনাবাহিনীর দায়িত্ব তাদের দুর্যোগকালীন সময়। অবশ্যই এখন কথা হচ্ছে দুর্যোগকালীন সময় তো অবশ্যই দাঁড়াবে, কিন্তু সেনাবাহিনীটা তো মানে পিরামিড টাইপ, মানে এটা নেতার আদেশে চলে, মনে করো যে রাজনৈতিক দলের নেতার মতো না। তো এখন
এইটা দেখে যদি সেনা প্রধান বা তার এখন মনে করেন যা আমি যদি সিও প্যারাকমান্ডার ছিলাম, আমি তো ইচ্ছা করলে এটার প্রতিবাদে একটা ব্যাটালিয়ন নিয়ে এসে বাইরে দিতে পারবো না। হ্যাঁ, মনে করেন যে যদি সেন্ট্রালি কোনো আদেশ না হয়, সো সেনাবাহিনীর জন্য এই জন্য আমি বললাম যে এই জিনিসটা সিচুয়েশনটা হবে হচ্ছে সেনাবাহিনীর রাইট মুভ করার ডিসিশনটা হবে হচ্ছে যদি শেখ হাসিনা ফিউচারে যদি এই লাস্ট 2 মান্থস এর মধ্যে সেনাবাহিনীকে কোনো ডেপ্লয়মেন্ট বা কোনো কিছু করতে চায় যেটা ক্লিয়ারলি বোঝা যাবে যে এটা জনগণের ভোটের অধিকার রাখার জন্য না, তখন আমার মনে হয় মানে দ্যাট ওয়াজ দ্য রাইট টাইম সেনা অফিসারদের সৈনিকদের এই জন্য দাঁড়ানোর জন্য। এবং আমি যেটা খবর পেয়েছি সেনাবাহিনীর ভিতরে সেনাবাহিনীর ডিসিপ্লিনটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মনে করেন যে আমি একটা অধিনায়ক, একটা ব্যাটালিয়ন অধিনায়ক, আমি সকালে যে পিটি হয় পিটিতে মানে প্রতিদিন আমি কোনোদিন পিটি মিস করবো না, এই জন্য আমার সৈনিকরা মিস করবো না, ইয়া করে দিস ডে স্টার্ট উইথ ফিজিক্যাল ইয়া। বাট এখন যেটা হচ্ছে যে সমস্ত চেতনাবাজ অফিসাররা প্রমোশন পাচ্ছে দে আর নট ফলোইং দিস থিং। সো ইন টার্মস দেখা যাচ্ছে অফিস সৈনিকদের মধ্যে 100% অফিসাররা থাকে না, কিছু কিছু থাকে, কিছু কিছু থাকে না, সৈনিকদের মধ্যে লেখা আছে, এটা টোটাল ডিসিপ্লিনকে খারাপ করে দিচ্ছে পুরো। কিন্তু মোস্তাফিজ ভাই ডিসিপ্লিন তো এমনিতেই নাই, ডিসিপ্লিন তো হইতে হইতে মানে এটা একটা লেভেলে চলে আসছে। তো এখন দেশের প্রশ্নে আপনার আবার ডিসিপ্লিন কি? আপনার ডিসিপ্লিন এমনিতে ডিসিপ্লিন নাই, এমনিতে ডিসিপ্লিনের বাইরে মানে শত শত কাজ হচ্ছে, শত শত অর্ডার ক্যারি করতে হচ্ছে। এখানে দেশের মানুষকে যখন এভাবে বর্বরচিত হামলা হচ্ছে, দেশের মানুষকে মেরে ফেলতেছে, দেশ ধ্বংসের মুখে, সেনাবাহিনী ধ্বংসের মুখে, 57 জন অফিসারকে হত্যার বিষয়টি প্রমাণিত, সেখানে আপনি কোন ডিসিপ্লিনের জন্য বসে আছেন? এইটাই বললাম যে এখন কমান্ড লেভেলে এই সমস্ত মানে ডিসিপ্লিন তো ব্রেক করা হচ্ছে কমান্ড লেভেল থেকে, যার ফলে নিচের দিকে আর খুব একটা ডিসিপ্লিন নাই। এই কারণেই মানে একটা মনে করেন যে এটার জন্য উসিলা তো লাগবে, উসিলাটা হওয়া উচিত হচ্ছে নেক্সট কোনো মুভমেন্ট হইলেই বা আওয়ামী লীগের বড় কিছু হইলে আমার মনে হয় অফিসারদের, সেনা অফিসার যারা আছে তাদেরকে কথা বলা উচিত। এবং আমি মনে করি যে শুধু অফিসার না, জনগণ থেকে শুরু করে রিটায়ার্ড অফিসার, সিভিল, পাবলিক, যেমন পুলিশের মধ্যে কি সৎ লোক কেউ নাই যে যারা দেখবে যে আমি অন্যায় ভাবে তার ভাইকে ধরে নিয়ে আসতেছি, এটার জন্য দাঁড়ায় বলবে যে তাহলে আমি আর চাকরি করবো না, দাঁড়াবে। বাট এই স্ট্রং ভাবে দাঁড়ানোর মতো কাউকে দেখি এখন সেনাবাহিনীতে যেটা আজকে আমি দেখছি, এই যেগুলোতে অনৈতিক কাজ যাদেরকে ডাইরেক্টলি দেওয়া হয় তারা আগে থেকে ম্যানেজ করা, এই জন্যই আপনি হয়তো মানে স্ট্রংলি দাঁড়ানো দেয়। এখন কথা হচ্ছে যে দেশের কোন একটা অংশে একটা জিনিস হচ্ছে আর সেনাবাহিনীরা ওখানে আছে, ওই জায়গা থেকে তো প্রতিবাদ করলে কেউ শুনবে না, তাই না? অতএব সেনাবাহিনীকে যখন এঙ্গেজ করা হবে এই ধরনের কোনো কিছুতে, তখন তাদের প্রতিবাদের রাইট টাইম। এবং আমি মনে করতেছি যে ফিউচারে এরকম একটা সিচুয়েশন আসবে এবং আমার মনে হয় সেনাবাহিনীর লোকজন তখন দাঁড়ায় যাবে যে আমরা আরেকবার নৈশ ভোট হইতে দিব না, আমরা জনগণের ভোটাধিকারটা চাই। আমি এটাই আশা করি ইনশাল্লাহ। না, এবং আমার তো মনে হয় যে আমি আপনাদের শপথে যে বিষয়টা শুনছিলাম যে শপথে বলা হয় যে দেশ রক্ষার জন্য তারা জীবন দিতে প্রস্তুত থাকবে, তারা কমান্ডারের আদেশ মানবে। কমান্ডারের অন্যায় আদেশ মানাটা তো তাদের চাকরির মধ্যে পড়ে না, কমান্ডারের অন্যায় আদেশ তারা মানতে বাধ্য না। এবং আমি এখানে একটা দুইটা আছে, মানে অফিসারদের এই প্রিভিলেজটা দেওয়া আছে যে অফিসাররা তাকে যদি কোনো আনলফুল কমান্ড দেওয়া হয় তখন সে দুইবার অ্যাডভাইস করবে যে আনলফুল কমান্ড যদি না হয় হি উইল নট ফলো। এবং সৈনিকদের অবশ্য এটা নাই, সৈনিক এবং অন্যান্য পদবী যারা আছে তাদেরকে যে আদেশ দেওয়া হয় ওটা তাদেরকে মানতে হবে। এটা ডিফাইন হয়েছিল মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আর কি, যখন যে নাজিদেরকে যখন পানিশমেন্ট দেওয়া তখন অফিসার আদারেন্সের ইয়া করা হয়েছিল আর কি। সো সৈনিকদের এখানে নাই, বাট অফিসাররা ইচ্ছা করলে আনলফুল কমান্ড হলে ওখানে দাঁড়াতে পারে। আমি আশা করি তারা আনলফুল কমান্ড তখন দিবে। এবং আমি কনক ভাই আপনাকে বলতে পারি আমি আনলফুল কমান্ডের এগেইনস্টে দাঁড়াইছি এটা বলবো না, বাট আমাকে যখন আনলফুল কমান্ড মানে আমাকে যখন বলতে চাচ্ছে যে আমার কমান্ডের মধ্যে একটা মনে করেন যে এই যে এমবিএমএল মিলিটারি ল এটা কিন্তু সিওর ফেভারে, আমি আমার সৈনিককে কিভাবে চালাবো এটা আমি দেখবো, আইন আমার পক্ষে। আমার সিনিয়র আমাকে অ্যাডভাইস করতে পারে, বাট আই মে নট লিসেন টু হিম। আমার এরকম অনেকবারই হচ্ছে, আমার বস ফোন করছে এই সৈনিকের এটা শুনলাম, আমরা স্যার এই সৈনিককে যদি এই একই কারণে আমি আগে দুইটাকে এই পানিশমেন্ট দিছি, আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে ইট উইল হ্যাভ এ ডিসপ্যারিটি ইন মাই কমান্ড হুইচ আই ক্যানট। ওকে তুমি যা হচ্ছে সবাই সিনিয়রের কথা শুই যাওয়া বুঝছো আর কি, বাট আই রিয়েলি প্র্যাকটিস যে আমাকে সেনাবাহিনীতে যে আইন আমাকে যে ল যেটা দিচ্ছে আমার কমান্ডের জন্য আমি এফেক্ট করার জন্য ওটা আমি পালন করছি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় করেন এটাই লোক। বাট কথা হচ্ছে এখন হচ্ছে এনাফ ইজ এনাফ। এখন আমরা এমন একটা জায়গায় দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা হচ্ছে, আমরা আর কোনোভাবেই এই ভারতের মানে ইয়াতে আমরা ভারতের অ্যাডভাইসে আর্মি চলবে এবং আর্মিটাকে কমান্ড স্ট্রাকচারটা ধ্বংস হয়ে যায় আমরা দেখতে পারি না। এবং সেনাবাহিনীর লোকজন এই ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে গুম খুনের সাথে জড়িত হবে। আমার তো হচ্ছে সরকার চেঞ্জ হলে প্রথমেই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে ট্রায়ালের মধ্যে আনতে হবে। সেনাবাহিনীকে আনার এইটাই তারা অনেকে মনে করছেন যে মানে হাসিনাকে প্রলম্বিত করতে করতে তাদের মৃত্যু পর্যন্ত প্রলম্বিত করে ফেলবেন, এটা সম্ভব না। বিচারের সম্মুখীন হইতে হবে, অপরাধ এবং আপনি ইউনিফর্ম পরে আপনি মেডেল লাগিয়ে আপনি যদি আপনার শপথ ভঙ্গ করেন, আপনার যে বেতন পাচ্ছেন সেটিও হালাল বেতন হচ্ছে। তো মানে অধিকাংশ সেনা কর্মকর্তাই আমি দেখছি যে তারা ধার্মিক হন, তারা মানে আস্তিক ধার্মিক, নামাজ পড়েন, তারা ইবাদত করেন, অনেক কিছু করেন, কিন্তু সবকিছুই শূন্য হয়ে যাবে যদি জনগণের অর্থের বেতন নিয়ে জনগণের বিরুদ্ধে